এখানে পশ্চিমবঙ্গের নারীরা একেবারেই সুরক্ষিত নয়, কেননা যেখানে প্রকাশ্যে বলা হচ্ছে যে মেয়েরা রাতে 8টার পর বেরোবে না, তাহলে এটা কিসের পশ্চিমবঙ্গ? সেখানে মেয়েদের স্বাধীনতা কোথায়? আমার তো মনে হয় না মেয়েদের এখানে বলে স্বাধীনতা আছে বলে কোনো কিছু। এটা যদি এগিয়ে বাংলা হয় তাহলে পিছিয়ে বাংলা কোনটা? এটাও তো আমাদের প্রশ্ন রইল। যেখানে মেয়েরা বেরোতে গেলে ভয় পাবে, মানে জিজ্ঞেস করে বেরোতে হবে টাইমিং, সেখানে পিছিয়ে বাংলা তাহলে কোনটা? পশ্চিমবঙ্গ মানেই হচ্ছে বিপ্লবীদের স্থান, পশ্চিমবঙ্গ মানেই হচ্ছে ধার্মিক স্থান। সেই জায়গা থেকে আমরা অনেকাংশে পিছিয়ে গেছি, বা সেটা বলতে গেলেও এখন ভয় হয়। ধর্মের কথা যদি বলা হয়, ধার্মিক যারা ধর্ম পালন করে, লালিত পালিত করে, তাদের জন্য প্রচণ্ড সমস্যার। কারণ একটা শ্রেণীর প্রতি এতটাই বেশি রাজ্য সরকার ঢলে পড়েছে, তো বাকি যারা আছে তাদের জন্য খুব সমস্যার। আর দ্বিতীয় বিষয় যদি বলতে হয়, আমি একজন যুব, আমার কাজবাজ নিয়ে আমি যদি বলি, তাহলে কাজ কোথায়? কাজ খুঁজতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। এই তো পশ্চিমবাংলায় আমরা যারা সাধারণ লোক খুবই কষ্টের মধ্যে আছি। মানে আমরা পারলে অন্য রাজ্যে গেলে আমাদের একটু শান্তি পেতাম, কিন্তু উপায় নেই। এখানে আমাদের জন্ম, এখানে ঘরবাড়ি, যেতে পারছি না। এই অবস্থান আমরা যত শীঘ্র সম্ভব চাই। যদি কালকেই ভোট হতো, আমরা কালকেই ভোট দিতে যেতাম। আমরা আর পাচ্ছি না। বহুত দিন যাবত ধরে উনি এই হিন্দু ধর্মটাকে ইনি অবমাননা করে চলেছেন। বাঙালি অস্মিতাটাকে উনি ধূলিসাৎ করে দিয়েছেন। বাঙালি অস্মিতাটাকে উনি ধুলোতে মিশিয়ে দিয়েছেন। বাঙালি অস্মিতাটাকে অস্তিত্ব তিনি রাখেননি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো জেহাদিদের রক্ষণাবেক্ষণ করছেন, উনি তো রোহিঙ্গাদের রক্ষণাবেক্ষণ করছেন। আমাদের হিন্দুদের দিকে তো উনি নেই, কারণ আমাদের হিন্দুদের দুঃখ উনি বোঝেন না। আমার মাননীয়ার কাছে একটাই প্রশ্ন, যে মাননীয়া, আপনি তো নিজেই হিন্দু ঘরের মহিলা, তাহলে কেন আপনি হিন্দুত্ব নিয়ে হিন্দু বিরোধী কথাবার্তা আপনি বলেন? আপনার কাছে এই প্রশ্নটা আমি তুলে ধরি। শিল্প তো দিদি তো ঘুগনি শিল্প করেই দিয়েছে। ভাতাতে মানুষকে একদম অভ্যস্ত করে দিয়েছে। মানুষ এখন ভাতার উপরে নির্ভর করে রয়েছে, ভাতার উপরে পশ্চিমবঙ্গ চলছে। তাহলে মানুষকে এখন চিন্তা করতে হবে, চিন্তা করাতে হবে, চিন্তাশীল মানুষকে চিন্তা করাতে হবে যে ভাতার উপরে জীবন চলে না। শিল্প সংস্কৃতি সবকিছু প্রয়োজন, দেশকে এগোতে গেলে মানুষকে এগুলো তো প্রয়োজন। যদি আমরা বলি রবীন্দ্রনাথের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, এই নামগুলো এবং তাদের ফটোগুলো উনি শুধুমাত্র ব্যবহার করে গেছেন ওনার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। আর অপরদিকে যদি বোমাগুলির কথা বলা হয়, মনে আছে উনি প্রশাসনিক সভায় বসে কেউ যখন বাস স্ট্যান্ডের কথা, স্কুলের কথা বলেছিলেন, তো উনি নিজেই বলেছিলেন, তোদের জন্য বাস স্ট্যান্ড স্কুল কি করতে দরকার, তোরা তো দিনরাত বোমা বাঁধিস। এবং তারই দলের একজন বড় নেতা। আরো বলছি, আমি মাননীয়ার কাছে হাত জোড় করে বলছি যে হিন্দু মুসলিম করে আর বিভেদ বাড়াবেন না। আপনি অলরেডি দেশটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন, এই রাজ্যটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন। কারণ আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই জানেন যে এই পশ্চিমবঙ্গের হাল বেহাল। অতএব উনি একের পর এক নক্কারজনক ঘটনা ঘটিয়ে যাচ্ছেন, এবং পুরো মুসলিমদের উপরে এই ঘটনাটা কিন্তু ঘটছে। শুধু দেখবেন আপনার মুর্শিদাবাদ থেকে, আপনার সন্দেশখালী থেকে, আপনার দেখুন না কসবা ল কলেজ পর্যন্ত, কামদনি পর্যন্ত একের পর এক ঘটনা ঘটেই চলেছে। তার সুরাহা কি আমরা পেয়েছি? আদেও পাইনি। অতএব এই মাননীয় যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন পশ্চিমবঙ্গের হাল বেহাল। তাই আমরা চাইছি এই পশ্চিমবঙ্গে বাঁচতে চাই বিজেপি। তাই সব থেকে বড় জিনিস শিক্ষা, যেটা সমাজের মেরুদণ্ড, সেই শিক্ষা ব্যবস্থাটাকে তো উনি তো ব্যবসা জায়গা নিয়ে গেছে। আজকে দিনে দিনে কিছু প্রাইভেট স্কুল যারা তাদের মতন করে একদম সাম্রাজ্য বিস্তার করেছে, এবং শুধুমাত্র এটাকে যদি প্রপার ওয়েতে আপনি যদি দেখতে চান, দেখবেন একদম পার্টিকুলারলি তিনি 15 বছর ধরে ক্ষমতায় থেকেছেন এবং এই টার্মটার মধ্যেই এত বেশি আধিপত্য লাভ করেছে। এর আগে কিন্তু পশ্চিমবঙ্গে এই রকম ভাবে শিক্ষা নিয়ে ব্যবসা হয়নি কখনো। আজকের দিনে যেটা চলছে, বাকি রইল সমাজের যে প্রত্যেকটা স্তরে, সেখানের মধ্যে আপনি মতুয়া বলুন বা অন্যান্য যারা বলুন, মতুয়াদের সঙ্গে প্রতারিত কারা করেছে? যখন মতুয়াদের স্থায়ীভাবে তাদের বসবাসের জন্য তাদের প্রমাণপত্র দেওয়ার জন্য একদিকে দেখা যাচ্ছে কেন্দ্র সরকার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার তাদেরকে ভুল বুঝিয়ে যাচ্ছে, দিনের পর দিন তাদেরকে ভুল পথে চালিত করা হচ্ছে। ওনার কাছে তো এগিয়ে, কারণ ওনার কতিপয় ব্যক্তির কাছে ওনার কাছে এগিয়ে, কারণ ওনার কিছু লোক আছে যারা অসাধু ব্যবসায়ী এবং ওনার চেলাচামুন্ডা যারা আছে, তাদের কাছে এগিয়ে বাংলা। বাকি সমস্ত জনগণ, 90% জনগণ আমরা খুবই কষ্টের মধ্যে আছি। স্বাস্থ্য, শিক্ষা, আইন কানুন সবকিছু দিক দিয়ে আমরা আজকে বঞ্চিত। আমার যেটা মনে হয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরও একই অবস্থা। ওনার সত্যি কথা বলতে কি, লেজিসলেটিভ অ্যাসেম্বলির মুখ্যমন্ত্রী হওয়ার যে যোগ্যতা, যে লেভেল, যে উচ্চতা, কোনো কারণে হয়তো উনি এখনো সেই জায়গাটা না টাচ করতে পারেননি। যার ফলে অন্যান্য প্রোটোকলিক যে পদগুলো আছে তাকে কিভাবে সম্মান জানাতে হয়, কিভাবে তাকে রেসপেক্ট জানাতে হয়, এই হোমওয়ার্কটা ওনার নেই, এই চিন্তাভাবনাটা উনি করেন না। উনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন এবং সেটা ওনার বিপক্ষে যায়। হ্যাঁ, ভোটে হয়তো দিচ্ছেন, সে কীভাবে দিচ্ছেন তো আমরা জানি, আমাদের তো ভোটই দিতে দেওয়া হয় না। যাই হোক, আমার মরা ঠাকুরদাও ভোট দিয়ে যায়। আমি
প্রয়োজনে প্রতিবার ভোটের কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকে, যদি ঠাকুরদের সাথে একবার দেখা হয়ে যায়, কিন্তু ভোট দিয়ে উনি চলে যান, ওনার সাথে আবার দেখা হয় না। যাই হোক, তো এটাই হচ্ছে কথা যে রাষ্ট্রপতি বলুন, প্রধানমন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, এমনকি ওনার নিজের মন্ত্রিসভা, এমনকি ওনার নিজের আইএস আইপিএস যারা এখানে ডেপুটেশনে আছেন, তাদেরকেও যে সম্বোধনে যে ভাষায় উনি কথা বলেন, তাতে আমার মনে হয় ওই ক্লাস 3 স্টুডেন্টকে 12-এ বসানোর পরিণতিটাই এই। আমি বলবো উনি একটা বাঘিনী, নরখাদক বাঘিনী। কারণ এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কারণ উনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণের রক্ত শুষে নিয়েছেন এবং এই পশ্চিমবঙ্গবাসীকে একেবারে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। সেই নরক যন্ত্রণা যাতে ভোগ না করতে পারেন, সেই জন্য আমরা মোদিজিকে চাই এবং আবারও বলছি আমরা বিজেপি সরকারকে চাই, বাঁচতে চাই বিজেপি, তাই এটাই আমার শেষ। সিপিএম আসার আগে থেকে পর্যন্ত ছিল, সিপিএম যখন থেকে ক্ষমতায় এলো শুরু করলো, স্কুলে ইংরেজি তুলে দিল, পাসফেল প্রথা তুলে দিল, শিক্ষা কোথায় পর্ব ঠেকেছে আজকে দেখছেন তো। শিক্ষকরা কারা এখন? অ্যাকচুয়ালি কি তাদের শিক্ষাগত যোগ্যতা আছে? তারা শিক্ষা দেওয়ার প্রার্থী লোক, কিন্তু তারা শিক্ষা দিচ্ছে আজকে। আর আমাদের যে সংস্কৃতি, বাংলা সংস্কৃতি সব সব জায়গায়, শ্রীচৈতন্য থেকে আরম্ভ করে রামকৃষ্ণ থেকে শুরু করে বিবেকানন্দ, বিদ্যাসাগর, আপনি যে বলছেন শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, আজকে কোথায়? কিছু একজন কবি বেরিয়েছে, হ্যাঁ একজন বেরিয়েছে, তিনি মাননীয়া। তার কবিতা শুনলে আপনি হয়তো মাথা ঘুরে পড়বেন। আজকে ছেলেমেয়েরা নাকি পড়ছে স্কুলে, ক্লাসে ওদের অন্য কবিতা পড়ানো হচ্ছে, এপাং ঝপাং। আজ বলুন তো, এগুলোর কোনো দাম আছে? আজকে আমরা কোন জায়গায় চলে যাচ্ছি? বাংলাদেশ, আমাদের ভারতটা তো যাচ্ছেই এই পশ্চিমবাংলা। আগামী দিনে দাদা আমরা যেটা মনে হচ্ছে, আমার যেটা বয়স হয়েছে, আমার পশ্চিমবাংলাটা আর বাংলা থাকবে না, পূর্ব বাংলা দিকে চলে যাবে। যদি এইবার আমরা না পাল্টাতে পারি, শেষ, এই পশ্চিমবাংলা আমরা থাকবো না। অবশ্যই তো এগিয়ে বাংলা মানে বোমাতে এগিয়ে বাংলা, গুলিতে এগিয়ে বাংলা, দুর্নীতিতে এগিয়ে বাংলা, কাটমানিতে এগিয়ে বাংলা, বালিচুরিতে এগিয়ে বাংলা, সব দিক থেকে এগিয়ে বাংলা। হ্যাঁ, পিছিয়ে বাংলা যদি বলতো তাহলে কোথাতে কর্মহীন হয়ে পড়েছি আমরা। এটাই হচ্ছে ব্যাপার। নারীদের সম্মান বিপন্ন। নারীরা, এই যে উনি বলছেন না যে 8টার পরে বেরোবেন কেন, তাহলে সেই মহিলাটি কেন বেরোবেন না? আজকে আমি সব মা বোনদের কাছে একটা আমারও প্রশ্ন থাকবে, 1,500 টাকাতেই কি আপনার সব চলে যায়? 1,500 টাকাতেই কি আপনার সম্মান দাঁড়িয়ে থাকে? তারা, আমার মনে হয় ভোট দেওয়ার আগে সবাই সবার মতন করে ভোট দিন, কিন্তু অন্তত চিন্তা করুন সেই কামদুনির কথা, চিন্তা করুক সেই কাকদ্বীপের কথা, আর চিন্তা করুক সাম্প্রতিককালে ঘটে যাওয়া আরজিকরের কথা। ওয়াকফ আইনটা সম্পর্কে আমি খুব বেশি জানি না, তবু যতটুকু আমার জানা আছে যে ওয়াকফ আইন মূলত তৈরি হয়েছিল গরিব মুসলমানদের জন্য। যে ধনী মুসলমানরা যারা অনেক সম্পত্তি ভোগ করছেন, সেই সম্পত্তিগুলো ওয়াকফের আন্ডারে এনে তার থেকে যে রোজগার হবে তাতে গরিব মুসলমানদের কল্যাণের জন্য সেই পয়সা লাগানো হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে দীর্ঘ সময় কংগ্রেস ভারতবর্ষে রাজত্ব করেছে, ওয়াকফ সম্পত্তি কিন্তু কিছু ধনী মুসলমানই দখল করে বসেছিলেন। তো যার ফলে এখনকার সেন্ট্রাল গভর্নমেন্ট যারা আছেন তারা ওয়াকফ আইনটা সংশোধন করার চেষ্টা করেছেন। এতে কি হয়েছে, এই যে ধনী মুসলমান তাদের কিন্তু মৌচাকে ঢিল পড়ে গেছে। এবং মমতা ব্যানার্জি ওয়াকফ আইন সম্পর্কে আমার যতদূর ধারণা, আমার মতোই অজ্ঞ, উনি জানতেনই না ব্যাপারটা কি। কিন্তু ওনার একটা হচ্ছে কি জানেন তো, যে কোনো কেন্দ্র সরকার যদি বলে যে সাবান মেখে চান করো, উনি বলবেন সাবান মেখো না। কেউ যদি বলে হাত ধুয়ে ভাত খাও, উনি বলবেন হাত ধুয়ে ভাত খেও না। ও বলেছে আমি যতক্ষণ না বলছি এটা শোনো না। তো ওয়াকফ যে দাঙ্গা লাগলো, উনি মুসলমান সম্প্রদায়কে সম্পূর্ণ ভুল বোঝালেন এবং মানুষ পেতে গেল। অশিক্ষিত মানুষ অনেকেই আছেন, পড়াশোনা বেশি জানেন না, তারা পেতে গেলেন এবং যার ফলশ্রুতি হলো 100 কিছু বাড়ি হিন্দুকে তাদের মানে ঘর থেকে পলায়ন করতে হলো। এটা তো সরাসরি উনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিলেন, একটা আইনকে না বুঝে না। থ্রেট দিচ্ছেন, উনি যদি ভেবে থাকেন যে উনি থ্রেট দিচ্ছেন, আমি সমস্ত রাজনৈতিক দলের কাছেও বলবো, তার পাশাপাশি যারা সাধারণ মানুষ, যারা গণদেবতা, তাদের কাছেও বলবো, থ্রেট কালচার কিন্তু সব জায়গায় চলছে। সেই থ্রেট কালচার যেমন যারা রাজনীতিতে প্রত্যক্ষ পরোক্ষভাবেও দুভাবেই আছে, তো এই থ্রেট কালচারটা বন্ধ করার জন্য সবার আগে এগিয়ে আসা উচিত। আর উনি যে থ্রেট দিচ্ছেন, আশা করি ইলেকশন কমিশন এর এগেনস্টে মানে মারাত্মক স্টেপ নেওয়া উচিত। এই মুহূর্তে ওনাকে প্রচার থেকে বিরত করা দেওয়া উচিত। উনি যেন কোনো কেন্দ্রে না প্রচার করতে পারে যে এইভাবে থ্রেট দিচ্ছে, মানে আগামী দিনে যারা বিজেপি করে তার এবং তার পরিবারের যদি কিছু হয়ে যায়, তার দায়িত্বটা কে নেবে? উনি নেবেন। তার জন্য ইলেকশন কমিশনের উচিত এই মুহূর্ত থেকে যতদিন না অব্দি ইলেকশন শেষ হচ্ছে, ওনাকে যেন একদম ঘর থেকে যেন বার না হতে দেওয়া হয়।